welcome to my channel Fun Lit with Anushua. This is the last video in the series of George Bernard Shaw's essay Freedom. এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি ফ্রিডম পড়তে গিয়ে জর্জ বার্নার্ড শয়ের he had discussed the different aspects of freedom. Okay? এবং freedom মানুষ কখন উপভোগ করতে পারে তিনি বলছেন freedom comes up with some certain responsibilities. কোনো মানুষ এমনি ফ্রিডম পেয়ে যায় না পুরোপুরি যখন যেটা ইচ্ছে যেভাবে ইচ্ছে যেমনভাবে ইচ্ছে যেখানে ইচ্ছে করার যে অবাধ স্বাধীনতা সেই স্বাধীনতার সাথে থাকে কিছু দায়বদ্ধতা কিছু রাষ্ট্রীয় দায়িত্ব এবং আমাদের ফ্রিডমটা সর্বোপরি রাষ্ট্র দ্বারা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে সেই বিষয়টা আলোচনা করতে গিয়ে তিনি কোথাও না কোথাও তুলে ধরছেন যে আমাদের গভর্নমেন্টে যে ডেমোক্রেটিক সিস্টেমে আমরা থাকি সে ডেমোক্রেটিক সিস্টেমের এক একটা আসপেক্ট অর্থাৎ যে ল মেকিং বডি লেজিসলেচার বডি যেটা এক্সিকিউটিভ বডি তাদের সীমাবদ্ধতা মিডিয়ার নিরপেক্ষতা এই প্রত্যেকটা বিষয়কে এখানে কিন্তু তিনি একটা ডিসকোর্সের জায়গায় নিয়ে এসেছেন প্রত্যেকটা বিষয়ের নানা দিকগুলো এই এসেতে তিনি আলোচনা করছেন এবং একদম এই এসের সিরিজের ফার্স্ট ভিডিওতে আমি শুরু করেছিলাম দুটো বক্তব্য দুটো কনসেপ্ট নিয়ে সেটা একটা হচ্ছে ইডিওলজিক্যাল কোয়ার্শন আরেকটা হচ্ছে কালচারাল হেজিমনি ইডিওলজিক্যাল কোয়ার্শন হচ্ছে সময়ের সাপেক্ষে অর্থাৎ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ডিমান্ড অফ দ্য সিচুয়েশন যখন রাষ্ট্র বা আমাদের সমাজে যে প্রভাবশালী ব্যক্তিবর্গ কখনো রাষ্ট্রের হয়ে বা কখনো মিডিয়া সে রাষ্ট্রের হয়ে এক ধরনের চিন্তা ভাবনাকে যখন আমাদের মধ্যে ইনজেক্ট করে দিচ্ছে যখন একটা আমাদের মধ্যে একটা ভিউ পয়েন্ট তৈরি করছে একটা ন্যারেটিভের মধ্য দিয়ে সেটাকে বলা হচ্ছে ইডিওলজিক্যাল কোয়ার্শন উদাহরণস্বরূপ আমি বলেছিলাম যে যখন এই যুদ্ধ পরিস্থিতিগুলোতে যখন যে আইডিয়াটা দেওয়া হয় অফ মার্টারডম অফ প্যাট্রিয়টিজম ঠিক আছে ব্রেভারি হিরোইজম এবং এই ভাবনাগুলোর মধ্যে দিয়ে যখন যুদ্ধকে জাস্টিফাই করা হয় অ্যান্ড উই দ্য পিপল টু চিয়ার ওকে ফর ওয়ার and we do not know how war is horrible okay because we do not have the first hand experience of war তাহলে এই সমস্ত ন্যারেটিভগুলো তৈরি করে আমাদের মধ্যে একটা জনমত তৈরি করার যে চেষ্টা সেইটাকে বলা হয়ে থাকে ইডিওলজিক্যাল কোয়ার্শন আর কালচারাল হেজিমনির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যখন আমাদের অজান্তে খুব সহজাত নিয়মে অর্থাৎ আমাদের স্কুল শিক্ষা দ্বারা আমাদের ইউনিভার্সিটি এডুকেশন দ্বারা বিভিন্ন রিলিজিয়াস সোশ্যাল ওরিয়েন্টেশন দ্বারা আমাদের মধ্যে যখন কিছু বদ্ধমূল ধারণা তৈরি করা হয় যেগুলো আমাদের সংস্কৃতির একটা সিস্টেম হয়ে দাঁড়িয়েছে সেইটাকে বলা হচ্ছে কালচারাল হেজিমনি তো এই বিষয় দুটো নিয়ে আলোচনা করেই আমি এই এসেটা শুরু করেছিলাম জর্জ বার্নার্ড শয়ের ফ্রিডম কারণ এখানে জর্জ বার্নার্ড শ তুলে ধরছেন একদিকে যেরকম গভর্নমেন্ট বা আমাদের রাষ্ট্র যেভাবে আমাদেরকে এটা বুঝিয়ে আসে দ্যাট উই আর দ্য সিটিজেন অফ আ ফ্রি নেশন ওয়্যার দ্য আইডিয়া অফ ফ্রিডম হ্যাড অলওয়েজ বিন ভ্যালিউড এবং সেইটা প্রমাণ করার জন্য যতবার রাষ্ট্র আমাদের ইতিহাস বইয়ের পাতার উদাহরণ দিয়ে থাকে ঠিক আছে যেমন এই এসেটা পড়তে গিয়ে আমরা দেখেছি ব্রিটেন which actually celebrated that idea of freedom and Britain used to give the examples like Magna Carta that of the beheading of Charles I that of accepting the Bill of Rights and etc কিন্তু এগুলো দেওয়ার সত্ত্বেও ইতিহাস বইয়ের পাতা থেকে ভুরি ভুরি উদাহরণ দেওয়া সত্ত্বেও আমরা দেখতে পাই বাস্তবটা কিন্তু এক থেকে যায় যারা স্লেভ তাদের স্লেভারির মালিকানার পরিবর্তন হয় স্লেভারিটার কিন্তু পরিবর্তন হচ্ছে না তাহলে একদিকে যেরকম যারা পাওয়ারফুল যারা সমাজে হ্যাভ শ্রেণী ঠিক আছে যারা ক্যাপিটালিস্টিক the one who have all the power who has all the power সেই শ্রেণী যেরকম আমাদেরকে এক্সপ্লয়েট করছে আমাদের ফ্রিডমটাকে এক্সপ্লয়েট করে ঠিক আছে সেরকমভাবে এখানে বার্নার্ড শ কিন্তু শুধুমাত্র তাদেরকে দোষ দিলেই যে হয়ে যায় সেটাও কিন্তু হয়ে যায় না সেটাও কিন্তু তিনি তুলে ধরছেন তিনি বলছেন যেভাবে সমাজে রাষ্ট্র বলো বা দ্য প্রিভিলেজ সেকশন অফ পিপল they do exploit the labor of the underprivileged section of the society সেভাবে আমাদের এই underprivileged section of society আমাদের মতো যারা খেটে খাওয়া মানুষ আমাদেরও কিছু দায়বদ্ধতা রয়েছে আমাদেরও কিছু বিষয়ে ক্ল্যারিটি দরকার
এবং সেটা আলোচনা করতে গিয়ে যেটা আমি প্রিভিয়াস ক্লাসেও বলেছি, আই জাস্ট মেড আ ভেরি স্মল রিক্যাপ, যে আমাদের দায়বদ্ধতাটা কোথায়? আমরা এই যে আইডল ওয়ার্শিপ করে দেখি, আমরা ভোটের আগে কখনো ম্যানিফেস্টো পড়ে দেখি না, ঠিক আছে? আমরা শুধু দেখি অ্যাবাউট দ্য ক্যারিজমা অফ দ্য লিডার, অফ দ্য পলিটিক্যাল পার্সন, ওকে, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং অর অ্যানালাইজিং হোয়াট দ্যাট ভোট উইল বেগেট, ওকে? সেই ভোটটা আমাকে পরিবর্তে কী দেবে, how my rights will be saved, okay, how I am going to enjoy certain privileges. Then the time has come when we need to understand all these aspects. এবং সেটা আলোচনা করতে গিয়ে জীবিশ বলছেন that revolution is actually, মানে it seems to be a probable answer of all these questions. কিন্তু রেভলিউশন করতে গেলেও মাথায় রাখতে হবে শুধুমাত্র যে সশস্ত্র সংগ্রামী বিপ্লবেই সমাজের পরিবর্তন হয় তা নয়। কিসের বিপ্লব প্রয়োজন? চেতনার বিপ্লব প্রয়োজন, ঠিক আছে? তাহলে শুরু করছি আজকে বাকি অংশটুকু টেক্সটের। অ্যান্ড নাও টু সাম আপ, তিনি বলছেন এইবারে একটু কনক্লুশনটা নিয়ে, এবারে এক কথা একটু গুছিয়ে বলতে গেলে, ওয়াইপ আউট ফ্রম ইউর ড্রিমস অফ ফ্রিডম দ্য হোপ অফ বিং এবল টু ডু অ্যাজ ইউ প্লিজ অল দ্য টাইম। বলছেন তোমাদের এই যে স্বপ্নগুলো রয়েছে, স্বাধীনতার স্বপ্ন, সেই স্বপ্নটা থেকে এই আশাটা বাদ দিয়ে দাও চিরতরে যে যখন তোমাদের ইচ্ছে, যখন যা ইচ্ছে করবে সেইটা কিন্তু কখনোই হবে না। তার মানে when you are dreaming of having freedom with the hope that yes I can do everything whenever I want, ঠিক আছে, all the time, তো বলছে এইটা কিন্তু বাপু হবে না, কখনোই হবে না। For at least 12 hours of day nature orders you to do certain things and will kill you if you do not do them. তাহলে এর আগেও আমরা দেখেছি জর্জ বার্নার্ড শ হ্যাড মেড এ ডিস্টিংশন বিটুইন ন্যাচারাল স্লেভারি অ্যান্ড ম্যান টু ম্যান স্লেভারি। তিনি বলছেন ন্যাচারাল স্লেভারি অলওয়েজ গিভস আস প্লেজার ওয়্যার দের ইজ নো এন্ড অফ ক্রুয়েলটি অফ ম্যান টু ম্যান স্লেভারি। তো সেখানে তিনি আবারও মনে করিয়ে দিচ্ছেন এই যে আমরা নিজেদেরকে স্বাধীন ভাবছি, আমাদের স্বাধীনতাটার কিন্তু আবার সূক্ষ্ম বেশ কিছু আসপেক্টস রয়েছে। তিনি বলছেন যে আমাদের 12 ঘন্টার, অর্থাৎ এই 24 ঘন্টার দিনে প্রায় 12 ঘন্টা আমরা কি প্রকৃতির দাসত্ব করি, এবং নেচার মানে আমাদের নেচার, হিউম্যান নেচার, ঠিক আছে, আমাদের তো একটা অর্গানিক সিস্টেম থাকে, সেটাকে এখানে নেচার বলা হচ্ছে। তো this nature is not similar to the nature that has been presented in the romantic diction, ঠিক আছে? এই নেচার বলতে হিউম্যান নেচার, আমাদের যে প্রাকৃতিক যে বৈশিষ্ট্য, যে জৈব বৈশিষ্ট্য, সেগুলোর কথা তিনি বলছেন। তাহলে বলছেন যে দিনের অর্ধেকটা সময়, অর্থাৎ প্রায় 12 ঘন্টা আমরা আমাদের যে প্রকৃতি, আমাদের যে স্বভাব, আমাদের যে জৈব যে প্রক্রিয়া, সেগুলোর আমরা দাস হয়ে থাকি, এবং নেচার আমাদেরকে বিভিন্নভাবে সে কাজকর্মগুলো করার আজ্ঞা দিয়ে থাকে, অর্ডার করে থাকে, অ্যান্ড উইল কিল ইউ ইফ ইউ ডোন্ট ডু দেম। এবং আমরা যদি আমাদের সেই জৈবিক প্রক্রিয়াগুলোতে যদি সাড়া না দিয়ে থাকি তাহলে প্রবাবলি ইট উইল কিল আস, ঠিক আছে, যে এইটা আমাদেরকে কি একটা সময় শেষ করে দিতে পারে, ওকে? আমরা এটার জন্য সাফার করতে পারি। যেরকম আমি বলছি আমার শরীরে হয়তো খিদে আছে, আমার খিদে পেয়েছে, ঠিক আছে, my stomach is empty, and if I go on fasting for a longer period, then probably after a certain time my body will start collapsing, ঠিক আছে? তাহলে আমি যদি ভাবি যে না, I will try to resist myself, আমি ফ্রিডম এনজয় করব, আমি আমার যে নেচারের প্রতিও স্লেভারি করব না, এবং আমি I go on a hunger strike and after a certain period of time I can feel that my body is getting collapsed, ওকে? ঠিক এরকমভাবেই তাহলে প্রকৃতি, আমাদের যে জৈব প্রকৃতি, সেইটার বিভিন্ন অর্ডার কিন্তু আমাকে মেনে চলতেই হয় ফর আওয়ার ওন ওয়েলবিং, আমার নিজের শারীরিক সুস্থতার জন্য। দিস লিভস 12 hours ফর ওয়াকিং। তার মানে 12 ঘন্টা দিনের যদি সময় থাকে, এই 24 ঘন্টা যদি দিনের সময় থাকে, সেই 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা আমরা আমাদের প্রকৃতির ডাকে সাড়া দিয়ে থাকি। অর্থাৎ প্রকৃতির যখন আমাকে বলে খেতে আমি খাই, যখন আমাদের ঘুম পায় আমাকে ঘুমোতে হয়, ঠিক আছে, যখন উই নিড টু ডু দ্য আদার আসপেক্টস অফ আওয়ার ন্যাচারাল সিস্টেম, উই হ্যাভ টু গো অ্যান্ড ডু ইট,
ওকে, আদারওয়াইজ ইট উইল এফেক্ট আওয়ার বডি। কাজে 12 ঘন্টা এখানে যদি চলে যায়, বাকি থাকে কি আর 12 ঘন্টা। সেই মাত্র 12 ঘন্টার মধ্যে আমাদেরকে আমাদের সমস্ত কাজকর্মগুলো সেরে ফেলতে হয়। And here again nature will kill you unless you either earn your living or get somebody else to earn it for you. আবার এই প্রকৃতি আমাদেরকে কিন্তু will kill you, মানে we will be destroyed, ঠিক আছে? আমাদের হিউম্যান এক্সিস্টেন্সটা বাঁচবে না যদি আমরা নিজেদের আর্থিক উপার্জন না করি বা কাউকে দিয়ে, ঠিক আছে, রোজগার না করি নিয়ে আমাদের বেঁচে থাকার জন্য। কেন এই কথাটা বলছেন? তার মানে বেঁচে থাকতে গেলে সার্ভাইভালের জন্য উই নিড ফুড, উই নিড ক্লোথস, উই নিড প্রবাবলি আ হাউস, রুফ, ওকে, অ্যাবাভ আওয়ার হেড। তাহলে আমাদের বেঁচে থাকা যেগুলো একদম খুব বেসিক এলিমেন্টস, যেটাকে আমরা সহজেই বলে থাকি রুটি কাপড়া আর মাকান, ঠিক আছে, ইভেন সাম সার্টেন মেডিসিনস, তাহলে সেটার জন্য কি দরকার? সেটার জন্য দরকার আমাদের লাইভলিহুড, আমাদের অর্থ উপার্জনের দরকার। কখনো কখনো সে অর্থ উপার্জনটা আমরা নিজেরা কাজ করে করি, কখনো অন্য কারোর কাছ থেকে আমরা নিজেরা সেই বেনিফিটটা এক্সট্র্যাক্ট করে নিই। তার মানে দিনে 12 ঘন্টা যদি আমরা নেচারে স্লেভ হয়ে থাকি, বাকি 12 ঘন্টা we are a slave to a particular socio-political and economic system, যেখানে sometimes I am the inferior one who receives order from others, or sometimes I am the superior one comparatively to my inferior one, ঠিক আছে? এখানে একটু একটা এক্সাম্পল দিতে চাই অফ মিশেল ফুকো। মিশেল ফুকো তার ধারণা অফ যে পাওয়ার ডাইনামিক্স, সেইখানে তিনি একটা কথা বলছেন যে আমাদের সমাজের সর্বস্তরে, যেমন দেখো আমাদের গামছি যখন কালচারাল হেজিমনির কথা বলছেন বা আমরা যখন ইডিওলজিক্যাল কোয়েশ্চনের কথা বলছি, সেখানে যেমন আমরা কি দেখতে পাচ্ছি, একটা প্রিভিলেজ সেকশন অফ সোসাইটি তার মতো ধ্যান ধারণা আন্ডার প্রিভিলেজ সেকশন অফ সোসাইটির মধ্যে জেনারেট করে এবং আমাদের একটা ওরিয়েন্টেশন, আমাদের একটা মাইন্ডসেট তৈরি করার চেষ্টা করে, যাতে আমরা সমাজটাকে ঠিক সেই চোখেই দেখতে পারি যেই চোখে সমাজে পাওয়ারফুল ব্যক্তিরা চায় আমরা সমাজটাকে দেখি। কিন্তু মিশেল ফুকো বলছেন এই পাওয়ারটা শুধুমাত্র প্রিভিলেজড আর আন্ডার প্রিভিলেজের মধ্যে সীমাবদ্ধ নয়। দ্য পাওয়ার গেম ইজ অ্যাকচুয়ালি ক্যারিং ফরওয়ার্ড, মানে থ্রু দ্য ম্যান। মানে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি, অর্থাৎ দেখা গেল আমি এমন একটা অফিসে চাকরি করি যে অফিসে আমার একজন বস রয়েছে, আমি কিন্তু তার ইনফিরিয়ার, অর্থাৎ আই অ্যাম বাউন্ড টু টেক হিজ অর্ডার্স। অথচ এই আমি যে আমার বসের ইনফিরিয়ার, সেখানে আমার যদি কোনো ইনফিরিয়ার, আমার যদি কোনো অধস্তন কর্মচারী থাকে, তার উপরে কিন্তু আমি আমার অর্ডারটা চাপিয়ে দিই। তার মানে এই সোশ্যাল স্ট্রাকচারে দাঁড়িয়ে থেকে somehow we are inferior, somehow we are superior, এবং সেই মতো আমরা আমাদের রোল প্লে করে থাকি। আমাদের লাইভলিহুডের ক্ষেত্রে we either have to earn by ourselves or sometimes we make others do things for ourselves। মানে ধরো আমি একটা টিমের টিম ম্যানেজার, সেখানে দাঁড়িয়ে থেকে কি আমার একজন বস রয়েছে, তাকে আমাকে এই সময়ের মধ্যে কাজগুলো জমা করতে হবে, কাজে আমি আমার টিম মেম্বার্সদের উপর প্রেশার ক্রিয়েট করছি এই সময়ের মধ্যে, মানে সকাল 8টার সময় যদি আমাকে কাজ জমা করতে হয়, আমি বলছি তোমরা সকাল 7টার মধ্যে কাজগুলো দিয়ে দাও। ফর দ্যাট প্রবাবলি দে হ্যাভ টু স্পেন্ড দ্য এন্টায়ার নাইট উইদাউট স্লিপিং, ঠিক আছে, আমিও হয়তো ঘুমোচ্ছি না। তার মানে এইভাবে এই পাওয়ার হায়ারার্কিটা কিন্তু চলে আসছে। তাহলে এই বেঁচে থাকার জন্য, উপার্জনের জন্য সবাই কিন্তু কারুর না কারুর ওপরে কোথাও না কোথাও একটা বসিং করে যাচ্ছে, ঠিক আছে, এবং এইখানে পাওয়ারটা কিন্তু ইজ স্প্রেডেড অ্যাক্রস, এটা কিন্তু চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র হ্যাভস আর হ্যাভস নটের মধ্যে সীমাবদ্ধ নয়, মানে যে যার থেকে সমাজে কোনো অংশে একটু সুপিরিয়র, সে তার ইনফিরিয়রের ওপরে তার সুপিরিয়রিটিটাকে কিন্তু ইম্পোজ করছে এবং ইনফিরিয়র অর্ডার রিসিভ করছে, সে আবার তার ইনফিরিয়রের ওপরে তার সুপিরিয়রিটিটাকে ইম্পোজ করছে। বোঝা গেল? তাহলে বলছে ইফ ইউ লিভ ইন এ সিভিলাইজড কান্ট্রি, তোমরা যদি একটা তথাকথিত একটা সভ্য দেশে বসবাস করো, ইউর ফ্রিডম ইজ রেস্ট্রিক্টেড বাই দ্য লজ অফ দ্য ল্যান্ড এনফোর্সড বাই দ্য পুলিশ, তাহলে এই দেশে তোমার স্বাধীনতাটা রেস্ট্রিক্টেড হয়। তোমার স্বাধীনতাটা কি করা হয়? রেস্ট্রিক্ট করা হয়, বিধিনিষেধ চাপানো হয় সেটার ওপরে। কিসের মাধ্যমে? কিছু আইন ব্যবস্থার মাধ্যমে,
ঠিক আছে, সেই দেশে লজ অফ দ্য ল্যান্ড মানে সেই দেশের আইন ব্যবস্থার মাধ্যমে যে আইন ব্যবস্থা প্রণয়ন করে, এনফোর্স করে আমাদের উপরে কে না পুলিশ। হু অবলাইজ ইউ টু ডু দিস অ্যান্ড নট টু ডু দ্যাট অ্যান্ড টু পে রেটস অ্যান্ড ট্যাক্সেস। যে পুলিশরা আমাদেরকে বলে দেয় কোনটা আমাদের করা উচিত, কোনটা করা উচিত না, এবং অনুচিত কাজ করলে আমাদেরকে মাঝে মধ্যে যে রেটস, ট্যাক্স, কখন কি আমাদের পে করা উচিত, কোথায় কি পে করা উচিত কিছু সুবিধা ভোগ করার জন্য, কিছু যদি আমরা কোনো ভুল করে থাকি সেক্ষেত্রে আমাদের কিছু পেনাল্টি বা ফাইন দিতে হয়। ঠিক আছে, তাহলে এই পুরো সিস্টেমটাকে কে কন্ট্রোল করছে? পুলিশ কন্ট্রোল করছে। তার মানে একটা সভ্য দেশে স্বাধীনতাটাকে রেস্ট্রিক্ট করা হচ্ছে, মান্নাত শ বলছেন। কিভাবে? পুলিশের মাধ্যমে। তাহলে পুলিশ আমাদেরকে কি করে? অনেক সময় বলে না, রাস্তা দেখে পার হও, গাড়ি আসছে আমি পট করে রাস্তায় পেরিয়ে গেলাম, ইট প্রবাবলি ক্যান লিড টু অ্যাক্সিডেন্টস, তাই তো? তাহলে সেখানে কি করবে? ওই মুহূর্তে পুলিশ চাইলে আমাকে তখন ধরে নিতে পারে, ধরে নিয়ে প্রবাবলি দে ক্যান আস্ক ফর ফাইন। বা এই যে ট্রাফিক রুলস সেট করে দিল, এইভাবে এইভাবে চলো, হ্যাঁ, ওয়াইল ইউ আর ড্রাইভিং, যখন তুমি ড্রাইভ করছো, ড্রাইভ করার সময় যখন তুমি গ্রিন সিগন্যাল দেখছো তুমি তখন এগোবে, তুমি যখন রেড সিগন্যাল দেখছো তুমি থেমে যাবে। অথচ যে একজন রোড ক্রস করছে তাকে বলা হচ্ছে তুমি গ্রিন সিগন্যাল দেখে থেমে যাবে, তুমি রেড সিগন্যাল দেখলে এগিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে কি পুলিশ পুরো সিস্টেমটা কন্ট্রোল করছে, যেটা আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে কি আমাদের ফ্রিডমটাকে রেস্ট্রিক্ট করে দিল। আমার স্বাধীনতা হলো অবাধে গাড়ি চালিয়ে নিয়ে চলে যাব, ঠিক আছে, পুলিশ কি করলো? থামিয়ে দিল। এটাতে কার ভালো হলো? আমারই কিন্তু ভালো হলো। এইখানে একটু বোঝার জিনিস আছে। বার্নার্ড শ কিন্তু সব ব্যাপারগুলোকে সূক্ষ্মভাবে তুলে ধরছেন। তার মানে স্বাধীনতার সাথে আমাদের কিছু দায়বদ্ধতা থাকে। তিনি বলছেন আমাদের রেস্ট্রিক্ট করে ঠিকই, কিন্তু কোথাও না কোথাও এই রেস্ট্রিকশনটা ইজ রিকোয়ার্ড ফর হ্যাভিং আ ব্যালেন্স ইন দ্য সোসাইটি। বলছে ইফ ইউ ডু নট ওবে দিস লস দ্য কোর্ট উইল ইমপ্রিজন ইউ। অর্থাৎ আমরা যদি সমাজের এই আইন কানুন মেনে না চলি, কোর্ট আমাদের কি করতে পারে? আমাদের ইমপ্রিজন করতে পারে, আমাদের জেল হতে পারে। অ্যান্ড ইফ ইউ গো টু ফার, এবং আমি যদি আরও ঊর্ধ্বে চলে যাই, আমি কিচ্ছু মানছি না, অনায়াসে গাড়ি এমনভাবে চালাচ্ছি যেটাতে প্রচুর মানুষের ক্ষতি হচ্ছে, অনেক সময় মানুষ মারা যাচ্ছে, সেক্ষেত্রে কোর্ট ক্যান অর্ডার টু কিল মি, আমাকে ফাঁসির সাজা দিতে পারে। কেননা দেখো এখানে চলে আসছে আবার মিশেল ফুকোর কনসেপ্ট অফ ডিসিপ্লিন অ্যান্ড পানিশমেন্ট। পানিশমেন্ট যদি না হয়, সমাজের অপরাধীদের আমরা প্রায় বলে থাকি না দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই দৃষ্টান্তটা কেন? পানিশমেন্ট হলে কিন্তু দৃষ্টান্ত তৈরি হবে বাকিদের কাছে, যাতে আগামী দিনে আর এই ভুল না হয়। তাহলে পানিশমেন্ট হচ্ছে এমন একটা আইডিয়া দ্যাট উইল ক্রিয়েট ডিসিপ্লিন অ্যামাং দ্য পিপল। তাহলে পানিশমেন্ট ক্রিয়েট স্পেকটাকল, একটা দৃশ্য, একটা ধারণা তৈরি করছে। আমরা বুঝে যাচ্ছি আচ্ছা এই অপরাধের জন্য এই শাস্তি, তার মানে এই অপরাধ করা যাবে না। তাহলে এইভাবে কি হচ্ছে? আমাদের মধ্যে ডিসিপ্লিন আসে। তার মানে কোনো এক ব্যক্তি যদি ট্রাফিক আইন না মেনে চলে, সঙ্গে সঙ্গে তাকে চালান কেটে যদি দিয়ে দেওয়া হয়, তাকে ফাইন দেওয়া হয়, ঠিক আছে, ইফ হি হ্যাজ টু ফেস দ্য ল এনফোর্স বাই দ্য পুলিশ, আগামী দিনে কি হবে? তাকে দেখে আর পাঁচজন নিজের ভুল শুধরবে, সে নিজের ভুল শুধরোতে পারে। ঠিক আছে, তাহলে ভদ্র দেশে অনেক সময় কি আমাদের এই ফ্রিডমগুলো রেস্ট্রিক্ট করে আখেরে আমাদেরই কিন্তু কিছু উপকার করা হয়। কেননা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে বার্নার্ড শ বলছেন স্লেভারি যতই খারাপ বলো, ইটস নট অল টুগেদার আ ব্যাড থিং, তাই তো? স্লেভারি সবসময় যে খারাপ তা কিন্তু নয়। তারপরে তিনি বলছেন দেখো, if the laws are reasonable and are impartially administered, you have no reason to complain. বলছে যদি আইনটা রিজনেবলি, অর্থাৎ সেটা যদি যথাযথভাবে, ঠিক আছে, রিজনেবলি বলতে গেলে যথাযথভাবে বুদ্ধি খাটিয়ে বৌদ্ধিক বিচারে, ঠিক আছে, এবং ইম্পার্শিয়ালি কোনো বায়াসনেস না করে যদি অ্যাডমিনিস্টার, সে আইনে প্রণয়ন করা হয়, প্রয়োগ করা হয়, ইউ হ্যাভ নো রিজন টু কমপ্লেন। তাহলে সেখানে কমপ্লেন করার, তাহলে সেখানে অভিযোগ করার কিন্তু কোনো জায়গা থাকে না। তার মানে আমরা যদি একটা ইম্পার্শিয়াল লিগাল সিস্টেমের আন্ডারে আসি, যেখানে কোনো অপরাধের, একই অপরাধে যদি আমি সম বিচার পাই, তাহলে আমি সেই আইনের বিরুদ্ধে কখনোই প্রশ্ন তুলব না, আমি সেই বিচার ব্যবস্থার বিরুদ্ধে কখনোই প্রশ্ন তুলব না, কেন সেই বিচার ব্যবস্থা সবাইকে যদি সমানভাবে ট্রিট করে।
তাহলে প্রশ্ন তুলবো আমি কখন? যখন একই যাত্রায় পৃথক ফল হয়, তাই তো? অর্থাৎ একই অপরাধে যখন সমাজের একজন প্রিভিলেজ সেকশন অফ সোসাইটি সে ছাড়া পেয়ে যায়, কিন্তু সমাজের একজন আন্ডার প্রিভিলেজ সেকশন অফ সোসাইটি তাকে বিচারের নামে পেতে হয় কি? প্রহসন। তখন কিন্তু সেই সিস্টেমটা আর আমাদের কাছে প্রীতিকর থাকে না। তাহলে এখানে বার্নার্ড শ এর আগে অবধি প্রশ্ন করছেন লেজিসলেচারকে, সিস্টেম অফ লকে, এক্সিকিউটিভ বডিকে, মিডিয়াকে। এখানে কিন্তু তিনি এবার বিচার ব্যবস্থা বা জুডিশিয়ারিকেও কিন্তু প্রশ্ন করছেন। তার মানে এই আইন ব্যবস্থা বলো, এই এক্সিকিউটিভ বডি বলো, সে আইন প্রণয়নকারী যে সংস্থা, যে পলিটিক্যাল বডি, যে বিচার ব্যবস্থা, জুডিসডিকশন, সব কিছুর নিরপেক্ষতাটাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। ঠিক আছে, আমাদের জনগণের সুবিধার জন্যই কিন্তু এই আইন, এই নিয়ম, এই বিচার। সাধারণ মানুষ যদি সেখান থেকে প্রহসন পায়, সেখানে যদি পার্শিয়াল ট্রিটমেন্ট পায়, ঠিক আছে, বিচার পেতে গেলে যদি আমাকে একটা পার্টিকুলার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের প্রয়োজন হয়, তাহলে সেখানে কিন্তু বিচারের নামে হয় প্রহসন, আইনের নামে হয় অরাজকতা। তাহলে তিনি বলছেন, বিকজ দে ইনক্রিজ ইউর ফ্রিডম বাই প্রোটেক্টিং ইউ আগেনস্ট অ্যাসল্ট, হাইওয়ে রবারি অ্যান্ড ডিসঅর্ডার জেনারেলি। বলছে যে আইনে একটা সমতা রয়েছে, অর্থাৎ যে আইন কি পক্ষপাত মানে দুষ্ট নয়, যে আইন সবার প্রতি সমান। তাহলে এইরকম আইন ব্যবস্থা থাকলে কি হয়? সে আইনটা আমাদেরকে প্রোটেক্ট করে। এবং কিসের থেকে প্রোটেক্ট করে? আমাদেরকে অ্যাসল্ট, কোনো আঘাত থেকে প্রোটেক্ট করে, হাইওয়ে রবারি, রাস্তায় যাচ্ছি, যেতে যেতে কেউ চুরি করে নিয়ে গেল, এরকম অরাজকতা থেকে আমাদেরকে প্রোটেক্ট করে, ডিসঅর্ডার জেনারেলি, সার্বিক যে একটা কিয়স, অব্যবস্থা, সেইটা থেকে আমাদের প্রোটেক্ট করে। এবং এই প্রোটেকশনের মাধ্যমে আখেরে কি হয়? আমাদের ব্যক্তি স্বাধীনতা কিন্তু রক্ষা হয়। তার মানে বার্নার্ড শ বলছেন যে আইন ব্যবস্থা নিরপেক্ষ, যে আইন ব্যবস্থা পক্ষপাত দুষ্ট নয়, তা কিন্তু সার্বিক কল্যাণে কাজে আসে এবং সেটা ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে। But as society is constituted at present, এইবারে তিনি বাস্তবটা বলছেন। দেখো, আইডিয়াল তো অনেক কিছুই আছে, নাও দ্য কোয়েশ্চেন ইজ বাস্তবে সেটা কতটা প্রয়োগ হয়। তিনি বলছেন যে এখন যদি সমাজটা যেভাবে কনস্টিটিউটেড, যেভাবে গঠিত অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, there is another far more intimate compulsion on you, সেখানে তোমার উপর একটা অদ্ভুত একটা বাধ্যবাধকতা চাপিয়ে দেওয়া হয়। ঠিক আছে, ইন্টিমেট কম্পালশন মানে একটা ভীষণভাবে ইন্টিমেট, একটা অন্তরঙ্গ কম্পালশন, একটা বাধ্যবাধকতা চলে এসছে। ঠিক আছে, কি সেটা? দ্যাট অফ ইউর ল্যান্ডলর্ড অ্যান্ড দ্যাট অফ ইউর এমপ্লয়ার। তাহলে এই বাধ্যবাধকতাটা আমাদের উপর কারা চাপিয়ে দেয়? এক, ল্যান্ডলর্ড, অর্থাৎ যারা, যে বাড়িতে আমরা বাস করি সেই বাড়ির মালিক বা মালকিন, এবং আমার এমপ্লয়ার অর্থাৎ আমার বস। আচ্ছা, ল্যান্ডলর্ডের ব্যাপারটা একটু বলে রাখি। যেহেতু ডিউরিং দ্য 20th সেঞ্চুরি, মানে 19th সেঞ্চুরি থেকে বা 20th সেঞ্চুরি, 21st সেঞ্চুরি, কি হচ্ছে? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে যাচ্ছে, ইকোনমিটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্যাপিটালিস্টিক ইকোনমি হয়ে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে থেকে কি হচ্ছে? তাই প্রচুর মানুষকে তাদের কর্মের জন্য শহরে আসতে হচ্ছে, সেখানে তাদের রেন্ট নিয়ে থাকতে হচ্ছে, ভাড়া নিয়ে থাকতে হচ্ছে, এবং সেই ভাড়াটে এবং মালিক বা মালকিনের মধ্যেকার যে সম্পর্ক, সেই সম্পর্কের তিক্ততাটা কিন্তু এখানে জর্জ বার্নার্ড শ তুলে ধরছেন। যেরকম আমরা একটু এক্সাম্পল দিতে পারি, যখন আমরা ধরো দ্য গিফট অফ দ্য মাজাই পড়ছি, সেই শর্ট স্টোরিতে দেখতে পাই জিম এবং ডেলা তারা একটা ফার্নিশ রুমে থাকে, তাই তো? কোট অ্যান্ড কোট ফার্নিশ রুম, এমন একটা ফার্নিশ রুম যেখানে কলিং বেল আছে কিন্তু তাতে শব্দ নেই, যেখানে লেটার বক্স আছে কিন্তু একটা লেটারও সেখানে ঠিকঠাক প্রবেশ করতে পারে না। ঠিক আছে, মানে বিষয়টা দেখে মনে হয় পুরোপুরি সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং। যখন লুক ব্যাক ইন অ্যাঙ্গার পড়ি, সেখানে দেখতে পাই হাউ জিমি হ্যাজ অ্যাজিটেশন টুয়ার্ডস দ্য ল্যান্ডলর্ড। ঠিক আছে, জিমিরও যেমন তার যে ল্যান্ডলর্ড, তাদের সাথে জিমি এবং ক্লিফ বা অ্যালিসন, এই ফ্যামিলিটা যেন খুব একটা ভালো সম্পর্ক নেই। তাহলে এই যে অ্যাংজাইটি, এই অ্যাংজাইটিটা অ্যাকচুয়ালি ওয়াজ আ ক্যারেক্টারিস্টিক অফ দ্য মডার্ন সোসাইটি। ঠিক আছে, যখনই যার হাতে ক্ষমতা থাকছে, প্রিভিলেজ থাকছে, সে তার ক্ষমতাটাকে
কম্প্যারেটিভলি যে আন্ডার প্রিভিলেজ তার উপরে বারবার চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এখানেই চলে আসে কি একটা সংঘাত, একটা সামাজিক সংঘাত। তিনি বলছেন তাহলে এই দুই শ্রেণীর মানুষ অর্থাৎ ল্যান্ডলর্ড মানে বাড়ির মালিক বা মালকিন এবং বস কর্মক্ষেত্রে যিনি আমাদের এমপ্লয়ার, ঠিক আছে, যিনি আমাদের কর্মক্ষেত্রের মালিক। Your landlord may refuse to let you live on his estate if you go to chapel instead of church. বলছে তোমার বাড়ির মালিক চাইলেই তোমাকে বাড়ির থেকে বের করে দিতে পারে বা তোমাকে বাড়িতে না থাকতেই দিতে পারে যদি তুমি চার্চের পরিবর্তে একটা চ্যাপেলে যাও। তাহলে চ্যাপেল কাকে বলে? সাধারণত কোনো স্কুল, কোনো হসপিটাল বা অন্য কোনো ইনস্টিটিউশনের মধ্যে যে একটা ছোট্ট যে মন্দির মানে একটা চার্চ করা হয় ফর ওয়ার্শিপ, সেটাকে বলা হয়ে থাকে চ্যাপেল। যেরকম আমরা আমাদের আশেপাশে হসপিটালে বা কোনো স্কুলে দেখবে কিছু ছোট একটু মন্দির মতো করে দেওয়া থাকে ফর ওয়ার্শিপ। ক্রিশ্চিয়ানসদের ইনস্টিটিউশনগুলোতে সেখানে যেমন ক্রাইস্টকে ওয়ার্শিপ করার জন্য যে একটা ছোট প্লেস থাকে, দ্যাট ইজ কল্ড চ্যাপেল। চার্চ মানে তো জানি উইচ ইজ এন্টায়ারলি ডিভোটেড ফর দ্য রিলিজিয়াস ওয়ার্শিপ অ্যান্ড ডিউটিস। আর চ্যাপেল হচ্ছে কি কোনো একটা ইনস্টিটিউশনের মধ্যে যেখানে একটা ছোট্ট প্লেস অফ ওয়ার্শিপ করা হয়ে থাকে, সেইটাকে বলা হয়ে থাকে চ্যাপেল। তাহলে বলছে আমার লর্ড যদি জানতে পারে, ল্যান্ডলর্ড, যে আমি চার্চে না গিয়ে আমি চ্যাপেলে যাচ্ছি, তিনি চাইলেই আমাকে তার বাড়িতে থাকতে নাই দিতে পারেন। তার মানে দেখো আমার ব্যক্তি স্বাধীনতায় কতটা হস্তক্ষেপ হচ্ছে। আমার ধর্ম বিশ্বাস, আমি কি ধর্মচারণ করব, কোথায় গিয়ে ওয়ার্শিপ করব, উইচ ইজ আ ভেরি মাচ প্রাইভেট ম্যাটার অফ মি, সেইটাতে নাক গলাচ্ছে কে? ল্যান্ডলর্ড। এবং এই বিষয়টাকে তিনি কেন আলোকপাত করতে চাইছেন? তার মানে দেখো আমার ওপিনিয়ন, আমার লাইফস্টাইলটাকে সেটাকে কন্ট্রোল করতে পারছে আমার ল্যান্ডলর্ড। কেন? সমাজ তাকে সেই সুযোগটা দিচ্ছে। সমাজের যে সোশিও ইকোনমিক যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সেইটা কিন্তু ওনাকে সুযোগ দিচ্ছে। আজকে উনি চাইলে আমাকে বাড়ির থেকে বেরিয়ে যাও বলে দিতে পারেন, তখন আমি কিন্তু অগাধ জ্বলে পড়বো। আই ডোন্ট নো ওয়েন আগেইন টু ফাইন্ড অ্যানাদার লজিং, আমি কোথায় আবার থাকবো রাত বিরেতে গিয়ে, ঠিক আছে? তাহলে আর যে ল্যান্ডলর্ড তার কাছে একটা প্রিভিলেজ পজিশন কি, যেহেতু বাড়িটা প্রপার্টিটা তার, he or she can decide my future even within a minute. ওকে, এছাড়াও বলছে তিনি কি, or if you vote for anyone but his nominee, or if you practice osteopathy, or if you open a shop, মানে আমার ল্যান্ডলর্ডে যে কোনো ব্যাপারে আপত্তি থাকতেই পারে। তার পছন্দের প্রার্থীকে ভোট না দিয়ে আমি অন্য প্রার্থীকে কেন ভোট দিয়েছি? আমি অস্টিওপ্যাথি প্র্যাকটিস করি না, আমি দোকান চালাই, সেইটা নিয়েও কিন্তু আপত্তি থাকতে পারে কার? আমার ল্যান্ডলর্ডের। আচ্ছা, অস্টিওপ্যাথি হচ্ছে এক ধরনের অস্থি বা পেশি সঞ্চালন করা, যেটার মাধ্যমে শরীরের রোগটাকে নিরাময় করা হয়, ঠিক আছে? ফিজিওথেরাপি বলবো না, ফিজিওথেরাপিতে ব্যায়াম থাকে, রিহ্যাবিলিটেশন থাকে, একটা লাইফস্টাইল চেঞ্জ থাকে। আর অস্টিওপ্যাথিতে হচ্ছে কি অস্থি সঞ্চালনের মাধ্যমে, ঠিক আছে, বডিতে ওভারঅল একটা ওয়েলবিং তৈরি করা, শরীরটাকে ঠিকঠাক রাখা, মুভমেন্টস ঠিকঠাক রাখা, সেটাকে বলা হয়ে থাকে অস্টিওপ্যাথি, ঠিক আছে? ক্লোজ টু ফিজিওথেরাপি বাট নট এক্স্যাক্টলি ফিজিওথেরাপি। তাহলে এবার আমি যদি পেশা হিসেবে অস্টিওপ্যাথিকে বেছে নিই, আমি যদি পেশা হিসেবে ভাবি যে না আমি একটা দোকান চালাবো, এবং সেখানে যদি আমার ল্যান্ডলর্ডের আপত্তি থাকে, তিনি চাইলেই কিন্তু আমাকে তার বাড়িতে না থাকতে দিতেই পারেন, ঠিক আছে? তার মানে দেখো আমার সমাজে আমার পজিশনটা কতটা ভালনারেবল ইফ আই ডু নট হ্যাভ দ্যাট কাইন্ড অফ সোশ্যাল প্রিভিলেজ অর ইকোনমিক প্রিভিলেজ। Your employer may dictate the cut, color and condition of your clothes as well as your hours of work. আমার কর্মক্ষেত্রে আমার মালিক চাইলেই তিনি আমার চুলের বা আমার পোশাকের মানে কাট কীরকম ধরনের, কি কাটের পোশাক পরবো, কীরকম রঙের পোশাক পরবো, আমার জামা কাপড়ের অবস্থা কি হবে, আয়রন করা হবে না কুচকানো হবে না কি হবে, সেটা তারা ডিসাইড করতে পারে। এবং এটাও ডিসাইড করতে পারে আমি কত ঘন্টা ধরে কাজ করব। তাহলে কিভাবে দেখো সমাজে যে কোনো মালিক শ্রেণী, সে বাড়ির মালিক হোক বা আমার কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আমার মালিক, it seems that they not only own my service but they also own my life. তারা যেন শুধুমাত্র আমাদের পরিষেবা নয়, আমাদের জীবনটারও যেন একটা পুরো কন্ট্রোল নিয়ে রেখেছে।
ঠিক আছে? তাহলে একদম শুরুতেই তিনি কি বলতে শুরু করেছিলেন জর্জ বার্নার্ড শ? অ্যাবাউট চ্যাটেল স্লেভারি, তাই তো? তাহলে চ্যাটেল স্লেভারি মানে কি? যেখানে কৃতদাস প্রথা, যেখানে দাসেদেরকে, স্লেভসদেরকে মানে প্রপার্টির মতো করে কি করা হতো, একজন থেকে আরেকজনে সে প্রপার্টি যেরকম মানে বাবা মার প্রপার্টি যেরকম সন্তানেরা পায়, সেরকমভাবে যেরকম তাদেরকেও কি করা হতো, হস্তান্তরিত করা হতো। সেখান থেকে এলো ওয়েজ স্লেভারি, অর্থাৎ পারিশ্রমিকের পরিবর্তে তারা স্লেভ দেবে এবং সেখানে তারা মালিক নিজেরা বেছে নেবে। তাহলে দেখো, এত কিছুর পরেও সমাজের সত্যি কি কোনো পরিবর্তন হচ্ছে? এখনো দাঁড়িয়ে থেকে আমরা কিন্তু উই আর অ্যাট দ্য মার্সি অফ দ্য উইমস অফ আওয়ার ল্যান্ডলর্ড অর আওয়ার এমপ্লয়ার। কেন না আমরা তাদেরকে সার্ভিস দিচ্ছি, বা বলা ভালো তারা আমাদের সার্ভিসটা নিচ্ছে একটা পারিশ্রমিকের পরিবর্তে, এবং তার পরিবর্তে আমাদের জীবনটাকে তারা কমপ্লিটলি কন্ট্রোল করছে। আমি কি পোশাক পরবো, সেই পোশাকের কাট কীরকম হবে, তার রং কীরকম হবে, এটা কেন বলা হচ্ছে? বিকজ সাম অফ দ্য অফিসেস দে টু ডিসাইড ইউনিফর্ম, কী রকমের তুমি জুতো পরবে, সে জুতোটা কতটা পলিশ থাকবে, ঠিক আছে? ইচ অ্যান্ড এভরিথিং হ্যাড বিন ডিসাইডেড বাই সামওয়ান এলস, অ্যান্ড দেয়ার ইজ আ রেস্ট্রিকশন অফ ফ্রিডম। ওকে, he can turn you into the street at any moment to join the melancholy band of lost spirits called the unemployed. তার মানে আমার এমপ্লয়ারের যদি আমার জামা কাপড়, আমার প্রেজেন্টেশন পছন্দ না হয়, তিনি চাইলেই এক মুহূর্তে আমাকে রাস্তায় নামিয়ে দিতে পারেন টু জয়েন, যাতে আমি যোগ দিতে পারি দ্য মেলানকলি, সেই দুঃখী ব্যান্ড, দল অফ লস্ট স্পিরিটস, উদ্যমহীন আত্মাদের, যাদেরকে কি বলা হয়, আনএমপ্লয়েড বা বেকার। তার মানে ইফ আই ডিসঅ্যাপয়েন্ট মাই এমপ্লয়ার, ওকে, বাট ইফ মাই এমপ্লয়ার ডাজ নট ফিল, বলা ভালো যে আমার এমপ্লয়ার যদি স্যাটিসফাইড না হয় উইথ মাই অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, উইথ মাই কন্ডাক্ট, তিনি চাইলে এক মুহূর্তের জন্য আমাকে এই শ্রমিক জীবন থেকে বেকার জীবনে পর্যবসিত করে দিতে পারেন, ঠিক আছে, আমার পুরো জীবনটাকে চেঞ্জ করে দিতে পারেন। In short, his power over you is far greater than that of any political dictator could possibly be. তিনি বলছেন অতএব একজন মালিকের হাতে এতটাই ক্ষমতা রয়েছে যতটা বোধহয় একজন একনায়কের বা একজন স্বৈরাচারী রাজার, একটা রাজনৈতিক স্বৈরাচারী রাজার, তারও বোধহয়, বা স্বৈরাচারী শাসকেরও বোধহয় সেই ক্ষমতা নেই। তার মানে একটা মুহূর্তে যখন একটা সিস্টেম মানুষকে বেকার করে দিতে পারে, তার মুখের অন্ন কেড়ে নিতে পারে, ঠিক আছে, তাহলে সেই সিস্টেমটা স্বৈরাচারী শাসনতন্ত্রের থেকে কম কিসের? এবং বর্তমানে দেখো, তাহলে এখানে তিনি পাওয়ার ডাইনামিক্সটাকে ব্যাখ্যা করছেন যে সবসময় রাষ্ট্রই যে একমাত্র শোষণ করছে, রাষ্ট্রই যে একমাত্র শ্রেণী শোষণের যন্ত্র, তা কিন্তু নয়। সেখানে আরও মাল্টিপল বডিজ রয়েছে সমাজে। যেরকম কি, যেরকম হচ্ছে ধরো আমার কর্মক্ষেত্রে আমার মালিক, তিনি যদি একটা নেগেটিভ ফিডব্যাক দিয়ে দেন, তার উপরে আমার চাকরি নির্ভর করছে, ঠিক আছে। বাড়িতে যেখানে আমি ভাড়া থাকছি, সেখানে আমার বাড়ির মালিকের যদি আমাকে পছন্দ না হয়, আমাকে ঘর ছাড়া হতে হবে। তার মানে ভেবে দেখো, আমাদের মতো যারা প্রোলেটারিয়েট, আমাদের মতো যারা খেটে খাওয়া মানুষ, আমাদের জীবনটা ইজ ডিসাইডেড অ্যাট দ্য উইমস অফ অল দিস প্রিভিলেজ পিপল। যার কাছে ঘরের প্রিভিলেজ আছে, এই প্রিভিলেজটা আছে যে তার কাছে বাড়ি আছে, এবং সেই শহরে আমার বাড়ি নেই, তাহলে আমি সেখানে যখন হ্যাভ নট হয়ে যাচ্ছি, তাহলে যার কাছে বাড়ি আছে সেই হ্যাভ কি করছে, আমার লাইফটাকে ম্যানিপুলেট করছে, আমার ব্যক্তিগত জীবনটাকে ম্যানিপুলেট করতে পারছে। যেই অফিসে, ঠিক আছে, যার কাছে ক্ষমতা রয়েছে, সে আমার শ্রমটাকে, আমার কন্ডাক্টটাকে কন্ট্রোল করতে পারছে। তার মানে দেখতে পাচ্ছ কিভাবে আমাদের যে নেচার, আমাদের যে এক্সিস্টেন্সটা, হাউ মাচ ইট ইজ কম্প্রোমাইজড, আর বলা ভালো হাউ মাচ ইট ইজ স্ট্রাকচার্ড অ্যান্ড রিস্ট্রাকচার্ড, ফর্মড অ্যান্ড ডিফর্মড অ্যান্ড রিফর্মড, ঠিক আছে, বাই মাল্টিপল অর্গানাইজেশনস, ঠিক আছে। তাহলে এই আমাদের মধ্যে যে আমি মানুষটা, তাকে কত রকমভাবে পরিবর্তন করা হচ্ছে, নিজের মতো করে সবাই তার যার যেরকম ক্রাইটেরিয়া সে তার মতো করে গড়ে পিটে নিতে চাইছে। তার মানে এইরকম একটা সোশ্যাল ফেনোমেনাতে উই নট অনলি ফিল অ্যান ইকোনমিক ক্রাইসিস, a crisis of home, but also an existential crisis itself.
ঠিক আছে? তাহলে এখানে যেটা আমি বললাম আজকের ভিডিও শুরুতে, মিশেল ফুকোর আইডিয়া অফ যে পাওয়ার ডাইনামিক্স, ঠিক আছে, সেই পাওয়ার ডাইনামিক্সে দেখা যাচ্ছে কি পাওয়ার শুধুমাত্র কিন্তু সমাজে যারা গভর্নমেন্ট মানে রাজা আর প্রজার মধ্যে নয়, এই পাওয়ার ডাইনামিকটা সমাজে ছড়িয়ে রয়েছে, ঠিক আছে, এই ক্লাস হায়ারার্কিটা ছড়িয়ে রয়েছে যে কোনো মানুষের মধ্যে যে একজনের থেকে কি প্রিভিলেজড, ঠিক আছে, যে কোনো প্রিভিলেজ পার্সন একজন আন্ডার প্রিভিলেজ পার্সনের ওপরে তার কর্তৃত্ব যে কোনো মূল্যে আরোপ করতে পারে। Your only remedy at present is trade union weapon of the strike. তাহলে আমার একমাত্র রেমেডি কি, আমার একমাত্র চিকিৎসা কি? একমাত্র চিকিৎসা হচ্ছে বা একমাত্র ওষুধ হচ্ছে কি যে ট্রেড ইউনিয়ন উইপন অফ স্ট্রাইক। যে আমি চাইলে ট্রেড ইউনিয়ন মানে হচ্ছে যে এমপ্লয়িদের যে অধিকারের যে সংস্থা, সেখানে আমি কি করতে পারি, স্ট্রাইক বন্ধ করে দিতে পারি, which is only the old oriental device of starving on your enemy's doorstep until he does you justice. আচ্ছা, এটা একটু বলে রাখি, ওল্ড ওরিয়েন্টাল ডিভাইস, ওল্ড মানে সেই পুরনো পদ্ধতি, ওরিয়েন্টাল কেন বলা হচ্ছে, প্রাচ্যের দেশগুলোতে এই টেকনিকটা ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। সার্ভিং অ্যাট ইউর এনিমিজ ডোর স্টেপ আনটিল হি ডাজ ইউ জাস্টিস মানে কি, আমরা ন্যায় বিচার পাওয়ার জন্য কি করতে থাকি, স্টার্ভ ইউ, অনশন করে থাকি, বা কখনো আমরা সম্পূর্ণ অসহযোগের পদ্ধতিতে চলে যাই, ঠিক আছে, যখন আমরা সশস্ত্র বিপ্লব করতে পারি না। মোস্টলি ওরিয়েন্টাল কান্ট্রিজগুলোতে, প্রাচ্যের দেশগুলোতে কি দেখা যায়, এই অসহযোগ, অনশন, এই সমস্ত পদ্ধতিগুলোকে অবলম্বন করা হয়, যে সমস্ত পদ্ধতির মাধ্যমে কি মালিক পক্ষকে চাপে রাখা হয়, ঠিক আছে। অনশন করতে গিয়ে যদি কোনো মানুষ মারা যায়, তার মানে দায়বদ্ধতাটা কার চলে আসে, সে মালিকের, যে সে নিজের লড়াইয়ের জন্য অনশন করছিল, ঠিক আছে, এবং আপনাদের উদাসীনতার ফলে সে মানুষটা প্রাণ হারাচ্ছে। তাহলে এখানে একটা মালিক শ্রেণীর ওপরে একটা কি চলে আসে, একটা দায়বদ্ধতা চলে আসে। তাহলে এই পদ্ধতিটাকে বার্নার্ড শ বলছেন এটা একটা রেমেডি হতে পারে। Now as the police in this country will not allow you to starve in your employer's doorstep. ইন দিস কান্ট্রি বলতে ইংল্যান্ডের কথা বলছে, কিন্তু আমাদের মতো দেশে অর্থাৎ পশ্চিমী দেশগুলোতে পুলিশ কি এমপ্লয়ারের দরজার সামনে তো বাবা তোমাকে অনশন করতে দেবে না। তার মানে কি প্রত্যেকটা দেশের নির্দিষ্ট একটা ডেকোরাম রয়েছে, তাদের দেশে পুলিশ এতটাই হাইপার অ্যাক্টিভ যে তারা তাদের এমপ্লয়ারদের দরজার সামনে এমপ্লয়িদেরকে অনশন করতে দেবে না, ঠিক আছে। ওখানে যেরকম অনেকভাবে ব্যক্তি স্বাধীনতার কনসেপ্ট দেওয়া হয়, দিয়ে ব্যক্তি স্বাধীনতাকেই হরণ করা হয়। ওকে, তো যাই হোক বলছে তাহলে ইউ মাস্ট স্টার্ভ অন ইউর ওন, কাজে তোমাকে তোমার বাড়িতেই বসে অনশন করতে হবে, ইফ ইউ হ্যাভ ওয়ান, যদি তোমার কোনো বাড়ি আদপেই থেকে থাকে। তাহলে হিয়ার দ্য স্টোন ইজ ভেরি মাচ সার্কাস্টিক, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সার্কাজম, ঠিক আছে, একটা বিদ্রুপ, একটা শ্লেষ রয়েছে তার এই কথার মধ্যে দিয়ে, যে তোমাকে তুমি প্রাচ্যের দেশগুলো হলে তাও তুমি প্রতিবাদ করতে পারবে, অসহযোগ করতে পারবে, অনশন করতে পারবে তোমার মালিকের ঘরের দরজার সামনে। আমাদের এই পশ্চিমী দেশগুলোতে পুলিশ এতটাই অ্যাক্টিভ, তোমাকে তোমার মালিকের দরজার সামনে অনশন করতে দেবে না। তুমি তোমার বাড়িতে করতে পারো যদি আদপে তোমার কোনো বাড়ি থেকে থাকে। তার মানে ভেবে দেখো সে পশ্চিমী দেশগুলোতে আরও কতটা প্যাথেটিক কন্ডিশন। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোথাওই পার্থক্য নেই, বিকজ দিস ইজ দ্য ট্রুথ অফ এনি পলিটিক্যাল পাওয়ার, তাই তো। দ্য এক্সট্রিম ফর্ম অফ দ্য স্ট্রাইক, দ্য জেনারেল স্ট্রাইক অফ অল ওয়ার্কার্স অ্যাট দ্য সেম মোমেন্ট ইজ অলসো দ্য এক্সট্রিম ফর্ম অফ হিউম্যান ফলি। তাহলে তিনি যখনই একটা করে রেমেডি বলছেন, সেইটারও পক্ষে বিপক্ষে যুক্তি দিচ্ছেন। তার মানে দ্য এন্টায়ার এসে সিমস টু বি আ পিস অফ ডিসকোর্স, ঠিক আছে, নানা রকম আলোচনা, মত, ঠিক আছে, যুক্তি, তার বিপরীতে যুক্তি রয়েছে, যুক্তি তর্ক সব কিছু রয়েছে। তিনি বলছেন স্ট্রাইকটা একটা রেমেডি হতে পারে নিজের অধিকার বুঝে নেওয়ার। তা বলে সবাই যদি একসাথে একটা জেনারেল স্ট্রাইক করে, একটা সাধারণ বন্ধ ডাকা হয়, তাহলে কি হবে বলছে, সেইটা হচ্ছে এক্সট্রিম ফর্ম অফ হিউম্যান ফলি, মানুষের সর্বাধিক মূর্খতার পরিচয় দেবে, অ্যাজ ইফ কমপ্লিটলি ক্যারিড আউট। এবং সেইটা যদি সম্পূর্ণরূপে সে বন্ধটাকে লাগোয়া মানে বন্ধটাকে চালানো যায়, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়, ইট উড এক্সটিংগুইশ দ্য হিউম্যান রেস ইন এ ওয়ে। তাহলে এক সপ্তাহের
ঘন্টার মধ্যে মনুষ্য জাতি পুরোপুরি এক্সটিংগুইশ, মানে মুছে যাবে। কিরকম, আজকে ধরো সবাই মিলে ধরো স্ট্রাইক করলো, যে ফার্মার তিনি বললেন না আমি চাষাবাদ করব না, ঠিক আছে, যিনি লেবারার তিনি বললেন না আমি এগুলো প্রডিউস করব না ফ্যাক্টরিতে, ওকে, আমি ভাবলাম না আমিও কাজ করব না, তাহলে কি হবে, সোসাইটিতে তো কিছু প্রডিউসই হবে না। এই বিষয়টা তিনি কেন বলছেন এখানে আবার একটু বোঝার, আগেন মার্কসিস্ট থিওরিতে কি বলা হচ্ছে, এই যে সমাজে যে ক্যাপিটালিস্টিক সোসাইটি চলছে কি করে, প্রোডাকশন, সার্কুলেশন অ্যান্ড কনজামশন, অর্থাৎ যে বস্তুটাকে প্রডিউস করা হচ্ছে সেটাকেই মার্কেটে সার্কুলেট করা হচ্ছে, ছড়ানো হচ্ছে, সেটাই মানুষ কি করছে, গ্রহণ করছে, কনজিউম করছে, সেটা খাদ্যদ্রব্য হলে খাবারের মতো কনজিউম করছে, সেটা প্রসাধনী হলে তার মতো করে সে ব্যবহার করছে, তাহলে সেটা কনজামশন আছে, প্রোডাকশন আছে বলেই সার্কুলেট হচ্ছে, কনজিউম হচ্ছে। প্রোডাকশন যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে, সেটা সার্কুলেশন হবে না, ঠিক আছে, সমাজে সেটা বন্টন হবে না, মানুষ কনজিউম করতে পারবে না। আজকে তুমি 2 দিন না খেয়ে থাকলে 3 দিনের দিন কি হবে, দ্য বডি উইল স্টার্ট এজিটেটিং, তাই তো, দ্য বডি উইল স্টার্ট কোল্যাপসিং। তাহলে এতে কি হবে, কার ক্ষতি হবে, মালিক শ্রেণীর ক্ষতি হবে, সে তো নিশ্চয়ই নিজের জন্য কিছু কুক্ষিগত করে রেখেছে, ক্ষতিটা কার হবে, আবার এই আমাদের মতো যারা হতভাগ্য, দরিদ্র, বঞ্চিত, নিপীড়িত, শোষিত, লাঞ্ছিত, আমাদেরই কিন্তু সর্বাধিক ক্ষতি। আমি যদি প্রডিউস না করতে পারি, আমার পারিশ্রমিকটা নির্ভর করে কিসের ওপর, আমার দিনের কাজের ওপরে, তাই তো, ডে টু ডে বেসিসে। তো সেইখানে দাঁড়িয়ে থেকে আমি যদি একদিন কাজ না করি, ক্ষতিটা কার হবে, আমার হবে। ওকে, একটা গল্প রয়েছে শিল্পী বলে, আমি জানি না তোমরা পড়েছো কিনা, তো সেখানে এরকম দেখা যায় যে তাঁত শিল্প, যে একজন বলছে আমি মদন, আমি তাঁত কাপড় বইব না, ঠিক আছে, তাঁত আমি বইব না। তার কারণ হচ্ছে এখানে একটা প্রতিবাদ, একটা রেজিস্ট্যান্সের ভয়েস আসছে, যে মূল্য ধারণ করে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করছে। তাহলে এই প্রতিবাদে কিছু দেখবে স্বার্থান্বেষী মানুষ আছে যারা নিজেদের মানুষকে ঠকিয়ে বলে না না আমি আলাদা করে নিজের ব্যবস্থা করে নেব, কিন্তু বৃহত্তর স্বার্থে আমি যতই স্ট্রাইক করি, যতই আমি বলি না আমি এটা করব না, আজকে যতই একজন কৃষক বলুক না আমি ফসল ফলাবো না, একজন শ্রমিক বলুক না আমি মজুর দেব না, একজন শিক্ষক বলুক না আমি স্কুলে যাব না, একজন ডাক্তার বলুক না আমি পেশেন্ট দেখব না, ঠিক আছে, একজন লয়ার বলুক যে না আমি আইন মানুষকে জাস্টিস দেওয়া বন্ধ করে দেবো কোনো একটা ঘটনার প্রতিবাদে, আলটিমেটলি সমাজটা উইল স্টপ। ওকে, চিকিৎসা না পেয়ে মানুষ অসুস্থ হবে, শিক্ষা না পেয়ে মানুষের জ্ঞান বৃদ্ধি হবে না, বিচার না পেয়ে মানুষ কি হবে, আবার সে নানা রকম অনৈতিকতার শিকার হবে, খাবার না পেয়ে মানুষ মারা যাবে, শ্রম কোনো কিছুর উৎপাদন না হলে সমাজটা এগোবে না, তাহলে ক্ষতিকার সার্বিকভাবে এই সমাজেরই ক্ষতি। তার মানে বুঝতে পারছো আমরা যারা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, সব দিক দিয়ে আমরা কিভাবে একটা সিস্টেমের জাতাকলে পড়ে আছি। কেন কার্ল মার্কস বলেছেন রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র। নাও উই ক্যান আন্ডারস্ট্যান্ড, এটাকে কিন্তু খুব এলাবোরেটলি এখানে বোঝানো হয়েছে যে পথ দিয়েই যায় না কেন সেই পথের ভালো মন্দ দুটো দিক রয়েছে। তার জন্য কি দরকার, উই নিড টু হ্যাভ আ প্রপার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড আ ব্যালেন্স অফ মাইন্ড। সেই মনের ভেতরে সেই স্যানিটিটা দরকার, সেই ক্লিয়ার ধারণাটা থাকা দরকার, হাউ মাচ উই উইল স্টে ফরওয়ার্ড অ্যান্ড ওয়েন টু স্টে ব্যাক, কতটা এগোতে হবে, কোথায় গিয়ে আমাদেরকে দুপা পিছিয়ে আসতে হবে। তাহলে তিনি বলছেন দ্য ওয়ার্কার্স উড বি দ্য ফার্স্ট টু পেরিশ, সেটাই বললাম। তাহলে এই স্ট্রাইকের ফলে কি হবে, যারা শ্রমিক তারাই আগে প্রথমে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, তারাই পেরিশ করে যাবে, এক্সটিংগুইশ, মুছে যাবে। দ্য জেনারেল স্ট্রাইক ইজ ট্রেড ইউনিয়নিজম গান ম্যাড। জেনারেল স্ট্রাইক কখন হয়, যখন এই ট্রেড ইউনিয়নিজম মানে এই মালিক শ্রেণীর যে ইউনিয়ন, এরা যখন পাগল হয়ে যায় অত্যাচারে। Sane trade unionism would never sanction more than one big strike at a time, with all other trades working overtime to support it. যদি সেই ট্রেড ইউনিয়ন, শ্রমিক সংগঠন যদি একটু শুভবুদ্ধি সম্পন্ন হয়, সেন মানে শুভবুদ্ধি সম্পন্ন হয়, তাহলে তারা কখনোই একটা নির্দিষ্ট সময়ের ঊর্ধ্বে গিয়ে স্ট্রাইককে স্যাংশন করে না, মেনে নেয় না।
এবং স্ট্রাইক হলে তার পরিবর্তে তারা ওভারটাইম করে, অর্থাৎ বেশি সময় কাজ করে ওই সময়ের ক্ষয়ক্ষতিটাকে পুজিয়ে নেয়। কেন একটা জিনিস মনে রাখবে, মার্কসিজমে কি বলা হচ্ছে যে বেস অ্যান্ড সুপারস্ট্রাকচার, আমরা যারা সমাজের খেটে খাওয়া মানুষ, আমরা কি বেস, আমরা সমাজের ভিত্তি, সেই ভিত্তির উপরে দাঁড়িয়ে রয়েছে সমাজের কাঠামো, সুপারস্ট্রাকচার। কিন্তু এই ভিত্তিটাকে আমরা ভাবি তো নড়িয়ে ফেলবো তবে গিয়ে সুপারস্ট্রাকচার টের পাবে, কিন্তু এই ভিত্তিটা নড়াতে গিয়ে আমাদের অস্তিত্বগুলোও কিন্তু নড়ে যায়। এতটাই ভালনারেবল সমাজে আমাদের এই পজিশনটা, যার জন্য তিনি বলছেন যে স্ট্রাইকটা একটা রেমেডি হলেও সেই স্ট্রাইকটাও কিন্তু মাস্ট বি কন্ডিশনড বাই সাম সার্টেন লিমিটেশন। অবাধ হওয়া উচিত না, অবাধ হলে আখেরে আমাদেরই ক্ষতি, তাই তো? বেশ, নাও লেট আস পুট দ্য কেস ইন ফিগার্স। বলছেন বিষয়টাকে এবার একটু ফিগার মানে উইথ প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বিশ্লেষণ করা যায়। If you work for 12 hours a day, you have 4 hours a day to do what you like with. বলছে যদি আমি 12 ঘন্টা কাজ করি তাহলে দিনে 4 ঘন্টা আমার কাছে সময় থাকছে নিজের ইচ্ছে মতো কিছু করার, subject to the laws of the land and your possession of money enough to buy an interesting book or pay for a seat at the pictures or on a half holiday at a football match or whatever your fancy may be. তার মানে 4 ঘন্টা আমি আমার শখ পূরণ করতে পারি, এইটা মাথায় রেখে, সাবজেক্ট টু দ্য লস অফ দ্য ল্যান্ড, সেই দেশের আইন ব্যবস্থাকে মাথায় রেখে আমি আমার বিনোদনটা বেছে নিতে পারি। তার মানে আমি ধরো ভাবলাম আমার বিনোদনের জন্য আমি ক্যাসিনো যাব, সেই ক্যাসিনোটা আবার আমাদের ভারতবর্ষে দাঁড়িয়ে থেকে এটা কিন্তু নিষিদ্ধ, ঠিক আছে? আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম এখানে। তার মানে আমাদের দেশের আইন নীতি নিয়ম মেনে আমি আমার শখ পূরণ করতেই পারি। তা কীরকম শখ? আমার ইচ্ছে হলো যে আমার কাছে যথেষ্ট টাকা পয়সা রয়েছে, একটা ভালো একটা মজার একটা বই কিনবো, আমি করতেই পারি। বা ইচ্ছে হচ্ছে একটা ভালো দেখে সিনেমা দেখি, সেটাও দেখতে পারি। ইচ্ছে হলো আমি অর্ধেক দিন হলিডে নিয়ে একটা ফুটবল ম্যাচ দেখবো, সেখানেও যেতে পারি। বা আমার যা ইচ্ছে আমি করতে পারি, শুধু আইনের সীমাবদ্ধতায় থেকে। বাট ইভেন দ্য নেচার উইল ইন্টারফেয়ার এ গুড ডিল। এখানেও আবার আমাদের প্রকৃতি, হ্যাঁ, আমাদের যে জৈব প্রক্রিয়া, এখানেও কিন্তু একটু ইন্টারফেয়ার করবে, মধ্যস্থতা করবে। আর ইফ ইউর 8 hours work has been of a hard physical kind, যদি আমার এই 8 ঘন্টা কাজ অত্যন্ত মানে কায়িক পরিশ্রম দাবি করে, মানে আমার এই 8 ঘন্টার কাজে দেখা গেল সবটাই শারীরিক পরিশ্রমমূলক কাজ, সেখানে কি চাইবে আমার প্রকৃতি? হ্যাঁ, আমার শরীর তখন কি চাইবে? একটু বিশ্রাম চাইবে। অ্যান্ড ওয়েন ইউ গেট হোম ইউ ওয়ান্ট টু স্পেন্ড ইউর 4 hours, এবং বাড়ি আসার পর তখন আমি কি চাইবো? ইন রিডিং বুকস টু ইমপ্রুভ ইউর মাইন্ড, একটু মনটা ভালো করার জন্য একটু ভালো সুন্দর একটু বই পড়তে চাইবো। আর ইউ উইল ফাইন্ড ইউর সেলফ ফাস্ট আপ স্লিপ ইন হাফ আ মিনিট, বা বিছানায় শুয়ে অর্ধেক মানে আধ মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়তে চাইবো। অ্যান্ড ইউর মাইন্ড উইল রিমেইন ইন ইটস প্রেজেন্ট বিনাইটেড কন্ডিশন, ঠিক আছে? না হলে আমার মাইন্ডটা কি হয়ে যাবে? ওই বিনাইটেড কন্ডিশন মানে ওই তন্দ্রাচ্ছন্ন বা ওই তমসালিপ্ত অবস্থায়, বিনাইটেড মানে তন্দ্রাচ্ছন্ন, ঠিক আছে? সে তমসাঘন অবস্থায়, মানে সেই ঢুলু মাইন্ডটা আর তখন অ্যাক্টিভ করবে না, থাকবে না। মানে এখানে যদি আমি ইফ আই ডিনাই টু বি এ স্লেভ অফ মাই নেচার, আমার জৈব প্রক্রিয়া মানে আমার ইনস্টিংক্ট আমাকে বলছে একটা বই পড়ো, আমি বই পড়ছি, তখন ভালো লাগবে, প্লেজার, তাই তো? ন্যাচারাল স্লেভারি গিভস আস প্লেজার। আমার নেচার আমাকে বলছে এবার একটু ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়লাম, ভালো লাগবে। যদি না করি, নেচার বলছে ঘুমোতে, আমি বই পড়ছি, নেচার বলছে বই পড়তে, আমি ঘুমোচ্ছি, তাহলে কি হবে? মাইন্ডটা বিনাইটেড কন্ডিশনে থাকবে, সে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থেকে যাবে, মাইন্ডটা রিফ্রেশমেন্ট হবে না। I take it then that 9 out of 10 of us, বলছে আমি ধরে নিলাম 10 জনের মধ্যে 9 জন আমাদের ডিজায়ার মোর ফ্রিডম। আমরা 10 জনের মধ্যে 9 জন কিন্তু অনেক বেশি ডিজায়ার মানে চাই, কামনা রাখি স্বাধীনতার। অ্যান্ড দ্যাট দিস ইজ ওয়াই উই লিসেন টু ওয়্যারলেস টক্স অ্যাবাউট ইট। এবং সেই জন্যই আমরা ওয়্যারলেস মানে রেডিওতে এই সমস্ত বিষয়গুলোর আলোচনা শুনতে ভালোবাসি। As long as we go on as we are,
আমরা যতদিন অবধি যেভাবে ইচ্ছে চলবো সেরকম যদি চলতে পারি, কন্টেন্ট উইথ আ ভোট অ্যান্ড ডোল, আমরা যদি খুব সহজে সন্তুষ্ট হয়ে যাই এই ভোট নিয়ে যাই, দেখো আমরা গণতন্ত্রর আমরা একটা পিলার, আমরা ভোট, আমাদের ভোট ডিসাইড করে দিচ্ছে সরকার, এবং ডোল মানে কাইন্ড অফ ভাতা, এইসব নিয়ে যদি আমরা সন্তুষ্ট হয়ে যাই, the only advice we can give one another is that of Shakespeare's Iago. এবং শেক্সপিয়ারের ইয়াগোর মতো যদি আমরা একে অপরকে অ্যাডভাইস দিই, আচ্ছা শেক্সপিয়ার্স ইয়াগো ইজ এ ক্যারেক্টার ইন শেক্সপিয়ার্স ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ট্র্যাজেডি ওথেলো। উইলিয়াম শেক্সপিয়ারের যে 4টে বিখ্যাত ট্র্যাজেডি, ম্যাকবেথ, কিং লিয়ার, হ্যামলেট এবং ওথেলো, সে ওথেলো নাটকে যে অ্যান্টাগনিস্ট, যে ভিলেন, তার নাম হচ্ছে ইয়াগো। তো ইয়াগোর একটা বিখ্যাত কথা হচ্ছে পুট মানি ইন ডাইপার্স, মানে যে আমরা যদি একে অপরকে এটাই বলি যে ভোট দিচ্ছি, ভাতা পাচ্ছি এবং দিনের শেষে কাজ করে মজুরি পাচ্ছি, পকেটে টাকা পয়সা ঢুকে যাচ্ছে, ব্যাস, আর আমার অত ভাবার দরকার নেই, আমার কি দরকার ও কি হলো না হলো, আমার কি দরকার, ওই কতগুলো মানুষ খেতে পাচ্ছে না, রাস্তায় প্রতিবাদ করছে, আমার কি দরকার, গাছ কাটা হচ্ছে, কাটা হোক, আমার কি দরকার, কিছু মানুষের চাকরি চলে যাচ্ছে, আমার কি দরকার, কিছু মহিলার সাথে অশালীন আচরণ হচ্ছে, আমার পকেটে তো টাকা ঢুকে যাচ্ছে। বার্নার্ড শ বলছেন এই মানসিকতাটা নিয়ে যদি আমরা চলি, বাট অ্যাজ উই গেট ভেরি লিটল মানি ইনটু আওয়ার পার্সেস অন পে ডে, এবং যেহেতু আমাদের পে ডে মানে কি, যেদিন আমাদের স্যালারি হয়, আমাদের পকেটে যেহেতু খুব একটা বেশি টাকা পয়সা আসে না, তার মানে কি আমরা যদি এই অল্পতেই সন্তুষ্ট হয়ে যেমন চলছে চলুক, হ্যাঁ দিব্যি তো আছি, এই ভেবে চললি ইয়াগোর মতো মানসিকতা নিয়ে, এবং যেহেতু আমাদের পে ডেতে বেশি টাকা পয়সা ঢোকে না পকেটে, তার মানে আমরা সমাজে যেহেতু খুব একটা বিত্তশালী মানুষ নই, and all the rest of the week the other people are taking money out of it, তাহলে দেখা যাবে সপ্তাহে বাকি দিনগুলোতে আমাদের পকেট থেকে পয়সা লুটে নেওয়ার মতো আশেপাশে কাঠামো ঠিক তৈরি আছে। আমরা যদি প্রতিবাদ না করতে শিখি, then we will become a victim of this system. আজকে যেটা অন্যের সাথে হচ্ছে, কালকে সেটা কিন্তু আমার সাথেও হতে পারে। তখন যদি আরেকজন বলে এই ও সাফার করছে, করুক না, আমার তাতে কি, আমার তো পকেটে স্যালারি ঢুকছে, দেন ইম্যাজিন হাউ উড আই ফিল। তাহলে এই যে স্বার্থপর উদাসীনতা, তিনি কিন্তু এটাকেও ক্রিটিসাইজ করছে, যেটা খুব বেশি দেখা যায় আমাদের মতো যারা সাধারণ মানুষদের, যা হচ্ছে হোক না, আমার ওপরে যতক্ষণ না আঁচ আসছে আমরা কিন্তু প্রতিবাদ করি না, তাই তো? তিনি সেই জায়গাটাকে বলছেন যে যদি আমরা প্রতিবাদ করা বন্ধ করে দিই তাহলে কি হবে, এইভাবে যেই টাকা পয়সাটুকু আমাদের পকেটে ঢুকছে সেটা কিন্তু নানা রকমভাবে সমাজ আমাদের থেকে শোষণ করে নিয়ে নেবে, কখনো আমাদের শ্রমের মূল্য দেবে না, কখনো যে মূল্যটা পাচ্ছি সেখানে নানা রকম মানে আনলিমিটেড ইনসেন্ট ট্যাক্সেস চাপিয়ে দেবে, দ্রব্যমূল্য বৃদ্ধি হবে, বেকারত্ব বৃদ্ধি পাবে, সমাজে অসমতা থাকবে, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা বায়াসড হবে, পক্ষপাত দুষ্ট হবে। তারপরেও যদি আমরা বলে যাই ভালোই তো যাচ্ছে, যেমন দিন যাক না চলে, ঠিক আছে, তাহলে সবচাইতে বড় সাফারার কিন্তু আমরা নিজেরাই হব। আচ্ছা, এখানে একটু বলে রাখি, শেক্সপিয়ারের ইয়াগোর রেফারেন্সটা হচ্ছে এখানে অ্যালিউশন, ফিগার অফ স্পিচ, ঠিক আছে। ইয়াগোস অ্যাডভাইস ইজ নট ভেরি প্র্যাকটিক্যাল। বার্নার্ড শ বলছেন ইয়াগোর অ্যাডভাইসটা খুব একটা বেশি প্র্যাকটিক্যাল, খুব একটা বেশি বাস্তববাদী নয়। We must change our politics before we can get what we want. আমরা কি চাই সেইটা পাওয়ার আগে আমাদের নিজেদের যে রাজনীতি সেইটাকে কিন্তু পরিবর্তন করা দরকার। And meanwhile we must stop guessing about freedom. এবং তারই মধ্যে আমাদেরকে গ্যাসিং মানে এই যে বাড়িয়ে চাড়িয়ে বলা, ঠিক আছে, এই বাড়িয়ে চাড়িয়ে বলা যে আমাদের দেশে এই হয়েছে, ওই হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, এইটা বলা কিন্তু আমাদের বন্ধ করে দিতে হবে। Because the people of England in the lump don't know what freedom is, having never had any. বলছে কেননা আমাদের ইংল্যান্ড দেশের, বার্নার্ড শ ইংল্যান্ডের পরিপ্রেক্ষিতে বলছেন, আমাদের ইংল্যান্ড দেশের ইন দ্য লাম্প ওভারঅল যদি বলতে যায়, আমাদের দেশের মানুষ কোনো দিনও জানে না ফ্রিডম কি, স্বাধীনতা কি, কোনো দিনও স্বাধীনতাকে তারা দেখেইনি, কোনো দিনও স্বাধীনতা ভোগই করেনি। কাজে যতই তারা হিস্টোরিক্যাল রেফারেন্সেস দিক ম্যাগনা কার্টার, আমি বলবো তারা স্বাধীনতা কি তা চেনেই না।
তাহলে পলিটিক্সটাকে চেঞ্জ করতে হবে মানে কি? আমাদের নিজেদের যে রাজনৈতিক সিস্টেমটা রয়েছে, যে পলিটিক্যাল সিস্টেমটা, সেই সিস্টেমটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তার জন্য সবচেয়ে প্রয়োজন কি? অ্যাওয়ারনেস। সে রাজনৈতিক জ্ঞানটা আমাদের চেঞ্জ করতে হবে, যেখানে কি ওই ইয়াগোর মতো পকেটে টাকা ঢুকছে, পুট মানি ইন দাই পার্স, সন্তুষ্ট হয়ে গেলাম, ঠিক আছে, দান ধ্যান ভাতা ভাণ্ডার নিয়ে সন্তুষ্ট হয়ে গেলাম, সেখানে দাঁড়িয়ে থেকে সমস্যাটা কোথায় আসবে? সমস্যাটা এখানেই আসবে যে আমার রাজনৈতিক বোধ যদি সীমিত হয়ে যায়, আমি কিন্তু আবার এই রাষ্ট্রের শোষণ যন্ত্রের শিকার হয়ে যাব। নেক্সট স্লাইড দেখে নিই। Always called freedom by its old English name, leisure. বলছে ইংল্যান্ড সবসময় ফ্রিডমকে তার পুরনো ইংরেজি নাম লিজার বা অবসর বলে ডেকে এসেছে, ঠিক আছে? তার মানে ইংল্যান্ডে বলছে লিজার আর এই ফ্রিডম, এই দুটো কনসেপ্ট পুরোপুরি গুলিয়ে দেওয়া হয়েছে। আমরা ভাবি অবসর পাচ্ছি, বা একদিন সানডে ছুটি পাচ্ছি, কি ভালো, কি সুন্দর আমার স্বাধীনতা রয়েছে। এই হলিডেজগুলোতে ছুটি পাচ্ছি, আমার কি সুন্দর স্বাধীনতা আমি ভোগ করছি। তাহলে অবসর আর স্বাধীনতা এই দুটো কিন্তু এক জিনিস নয়। অ্যান্ড কিপ ক্ল্যামারিং, ক্ল্যামারিং মানে আমরা চিয়ার আপ করতে থাকি, ঠিক আছে, ফর মোর লিজার অ্যান্ড মোর মানি টু এনজয় ইট ইন রিটার্ন ফর অ্যান অনেস্ট শেয়ার অফ ওয়ার্ক। এবং আমাদের সৎ পরিশ্রমের মূল্যে আমরা হাততালি দিয়ে চেয়ার আপ করি, আরও বেশি টাকা পয়সা যাতে আমরা পাই, যাতে আমরা আরও বেশি অবসর আনন্দ করতে পারি। মানে ইফ উই আর পেড কোট অ্যান্ড কোট ইন এ গুড ওয়ে, ওকে, ইফ উই হ্যাভ দ্য মানি ইনাফ টু ফুলফিল আওয়ার উইশেস, আমরা সেটাকেই ভাবি কি স্বাধীনতা? সেটাই কি স্বাধীনতা? আমি এত টাকা ট্যাক্স পে করার পরে আমি যদি প্রশ্ন করতে না পারি হোয়াট বেনিফিট আই এম গেটিং ফ্রম দ্য স্টেট, এবং তার উত্তরে যদি আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন করা হয়, এটা কি স্বাধীনতা? সময় বার্নার্ড শ বলছেন সেই যুগের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে প্রশ্ন এসেছে সময় করা, এই সময় এসেছে প্রশ্ন করা। অ্যান্ড লেট আস স্টপ সিঙ্গিং রুল ব্রিটানিয়া আনটিল উই মেক ইট ট্রু। এবং তাহলে আমাদের এই ব্রিটেনের নামে জয়গান বন্ধ করা উচিত। রুল ব্রিটানিয়া মানে আমাদের ব্রিটেন রাজত্ব করে সারা দেশে, মানে সারা ব্রহ্মাণ্ডে। আনটিল, ততদিন না এটা গাওয়া উচিত উই মেক ইট ট্রু, যতদিন আমরা সত্যি এটা বাস্তব করে দেখাতে পারি। কিসের স্বাধীনতা? Until we do, let us never vote for a parliamentary candidate who talks about our freedom and our love of liberty for whatever political name he may give himself. He's sure to be at bottom an anarchist who wants to live on our labor without being taken up by the police for it as he deserves. বলছেন তিনি যে আমাদের ততদিন অবধি ভোট করা উচিত না কোনো সংসদীয় ক্যান্ডিডেটকে যতদিন আমরা সত্যিকারের স্বাধীনতা পাই, ঠিক আছে? যে মানুষ আমাদের স্বাধীনতা প্রীতির কথা বলে এবং নিজেকে যেই রাজনৈতিক নামই দিক না কেন, শেষে গিয়ে সে আর কিছুই নয়। তার মানে যাকে আমরা পার্লামেন্টারি সংসদ হিসেবে আমরা বেছে নিই না কেন, দিনের শেষে সবাই কি এক একজন অ্যানার্কিস্ট, অরাজক, যে কি চায়, যে আমার পরিশ্রমটা শোষণ করে নিতে চায় ততদিন অবধি যতদিন না পুলিশ, ঠিক আছে, এই শোষণ ব্যবস্থাটাকে রেস্ট্রিক্ট করে এবং তাকে তার কৃতকর্মের শাস্তি দেয়। কিন্তু এখানেও প্রশ্ন থেকে যায়, পুলিশ কি নিরপেক্ষভাবে কাজ করতে পারে? Can police work in an unbiased way? Can law be unbiased? Can the system of judiciary be unbiased and not influenced by the color of any political party? বলছে যদি সেই প্রশ্নগুলো চলে আসে তাহলে ভোট দিয়ে লাভ কি? সেখানে তুমি তোমার ভোটকে প্রশ্নচিহ্ন করো যে এত বায়াসনেস সত্ত্বে, এত অরাজকতা সত্ত্বেও আমি ভোট কেন দেব? What the vote will give to me? মানে বার্নার্ড শ বলছে you should start questioning the system in which you live because the system is not giving you any benefit. Okay? And now suppose we at last win a lot more leisure and a lot more money than we are accustomed to. বলছে এবার ধরে নাও
যে দিনের শেষে এত মানে তোমার প্রতিবাদের ফলে, তোমার প্রতিবাদের ঝড়ে এমন একটা সময় এলো যেখানে ধরো দেখা গেল আমার দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হলো, আমি প্রচুর অবসরও পেলাম, প্রচুর টাকা পয়সাও পেলাম, যেটার সাথে আমি সাধারণত অভ্যস্ত নই। তখন আমি কি করব? হোয়াট আর উই গোয়িং টু ডু উইথ দেম? তখন ওই অবসর এবং ওই টাকা পয়সার সাথে আমি কি করব? I was taught in my childhood, ছোটবেলায় আমায় শেখানো হয়েছিল, Satan will find mischief still for idle hands to do. মানে একটা কথা আছে, কি বলা হয়, খালি মাথা শয়তানের বাসা, তাই তো? মানুষের যখন কাজ না থাকে, অবসর থাকে, এবং তার হাতে যদি সেই বৃত্ত থাকে যথাযথ, তাহলে কি করবে? সে সেটার অপব্যবহার করবে, তাই তো? তিনি বলছেন, I have seen men come into fortune and lose their happiness. আমি এরকম অনেক মানুষকে দেখেছি, ফরচুন মানে যারা সম্পত্তি পাচ্ছে, তারা বিত্তশালী হয়ে উঠছে, কিন্তু তারা তাদের জীবনের আনন্দকে হারিয়ে ফেলছে, দেয়ার হেলথ, তাদের স্বাস্থ্য হারিয়ে ফেলছে, অ্যান্ড ফাইনালি দেয়ার লাইভস বাই ইট, এবং শেষমেশ তারা তাদের জীবনও হারিয়ে ফেলছে, অ্যাজ সার্টেনলি অ্যাজ ইফ they had taken daily doses of rat poison instead of champagne and cigars. যেন মনে হচ্ছে প্রত্যেক দিন তারা এই বড়লোক হয়ে যাওয়ার পরে শ্যাম্পেন আর সিগারেটের পরিবর্তে কি খাচ্ছে? যেন ইঁদুর মারা বিষ খাচ্ছে। তার মানে তিনি এখানে কি বলতে চাইছেন? মানুষের হাতে যখন অতিরিক্ত অবসর আসে এবং আনলিমিটেড মানি চলে আসে, তখন সে কি করে? সে এই ধরনের নেশা মানে মাদক দ্রব্যগুলোতে ইন্ডালজ করে, সময়ের অপব্যবহার করে। সে তখন একটা তার ইচ্ছে হয় না আমি একটা ভালো বই পড়ি বা ভালো একটা গান শুনি বা কোনো একটা কিছু নোবেল কাজ করি, একটা চ্যারিটি করি, বা যে শিশু যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া তাদেরকে একটু ফ্রিতে পড়ায়। এই সমস্ত ভাবনা চিন্তা তখন মানুষ করে না। মানুষ তখন কি করে? বিলাসিতা, এই সিগার, শ্যাম্পেন, দিস আর দ্য এক্সাম্পলস অফ অল দিস লাক্সারি যেগুলোকে আমরা ইন্ডালজ করে থাকি যদি আমাদের কাছে লিমিটলেস মানি আর লিমিটলেস টাইম চলে আসে। এবং সেই বিলাসিতাগুলো কি হয়? সেই ইঁদুর মারা বিষের মতো আমাদের উপরেই বুমেরাং হয়ে যায়, তাই তো? এবং তার ফলে একটা সময় আমাদের শরীর খারাপ হয়ে যায়, আমরা আমাদের মনের শান্তি হারিয়ে ফেলি। কেন? যদি আমরা এতটাই মাদক দ্রব্যের প্রতি আসক্ত হয়ে যাই, কি হবে? সংসারে অশান্তি, পরিবার ভেঙে যাবে, এবং সেইখান থেকে একটা টাইমে আমাদের জীবনহানি হওয়ার আশঙ্কাও কিন্তু থেকে যায়। It is not at all easy to know what to do with leisure unless we have, বলছে এটা জানা কখনোই সম্ভব নয়। নিজের লেজারটাকে আমরা নিজের লেজারটাকে এইভাবেই মানে অসৎ উপায়ে ব্যবহার করি, তাহলে আমাদেরকে কি মানে এই বিষয়টা আগে জানা দরকার যে আমাদের অবসর সময়টাকে আমরা কিভাবে ব্যবহার করব, এবং সেইটা যদি আমরা না জানি তাহলে কি সে আমরা আমাদের এই অবসরের সঠিক ব্যবহার কিন্তু কখনোই করতে শিখব না, যার ফলে যে অবসর, যে স্বাধীনতার জন্য আমরা এত গলা ফাটিয়ে চিৎকার করছি, সেটা কিন্তু আমাদের উপরেই বুমেরাং হবে। I will therefore leave you with a conundrum to think over. শেষমেশ জর্জ বার্নার্ড শ বলছেন, আমি আপনাদেরকে এই কোনান্ড্রাম মানে এই মানসিক যে কনফিউশন, এই কনফিউশনে ছেড়ে দিলাম যাতে তোমরা ভাবতে বাধ্য হও, যে বিভিন্ন দিক ভাবো। এই যে এত স্বাধীনতা স্বাধীনতা করছো, তার মানে স্লেভারি কি খারাপ? স্লেভারিরও কিছু ভালো মন্দ দিক রয়েছে, স্বাধীনতারও কিন্তু কিছু ভালো মন্দ দিক রয়েছে। সেইগুলো যাতে তোমরা চিন্তা করো, মানে ভাবা প্র্যাকটিস করো, সেই জন্য তোমাদেরকে কনফিউশনে ছেড়ে দিলাম। কনফিউশন কি হয়? তার মানে দু রকমের ওপিনিয়ন আসে, কন্ট্রাডিক্টরি ওপিনিয়ন্স আসে, ঠিক আছে, বাদী বিবাদী যুক্তি আসে মাথায়। তাহলে সেই যুক্তি থাকলেই কিন্তু আমরা আমাদের ধারণা অনেক বেশি স্বচ্ছ হয়। ইফ ইউ হ্যাড ইউর চয়েস, যদি তোমার কাছে তোমার নিজের পছন্দের জায়গা থাকে, would you work for 8 hours a day and retire with a full pension at 45? মানে তোমাকে যদি পছন্দ করতে দেওয়া হয় যে তুমি দিনে 8 ঘন্টা কাজ করবে এবং 45 বছর বয়সে ফুল পেনশন নিয়ে রিটায়ার করবে না, or would you rather work 4 hours a day and keep on working until you are 70? নাকি দিনে 4 ঘন্টা কাজ করবে এবং 70 বছর অবধি কাজ করবে? তার মানে দেখো এখানে খুব ভালো করে বোঝো
তার মানে আমরা এই যে কম সময়ে কাজ করব, হ্যাঁ, বেশি মাইনে পাবো, এই যে দাবিগুলো করি, তাহলে প্রত্যেকটা জিনিসের একটা যুক্তিসঙ্গতি ব্যাপার রয়েছে, ঠিক আছে? কতটা যে এটা যুক্তিসঙ্গত হবে সেটাও আমাদের বুঝতে হয়। আমি ভাবলাম দিনে 4 ঘন্টা কাজ করব, তাহলে কি করতে হবে? আমাকে 70 বছর অবধি কাজ করে যেতে হবে, বিকজ দ্য সোসাইটি ইজ স্টিল ইন নিড অফ প্রোডাকশন, তাই তো? কিন্তু আমি যদি 8 ঘন্টা কাজ করি, অর্থাৎ আমি যুবক বয়সে যদি যত পারি নিজের কাজটা এক্সিকিউট করে নিই, তাহলে যখন থেকে আমার শারীরিক ক্ষমতা কমবে তখন আমি কি জীবনের অবসরটা উপভোগ করতে পারবো। Now don't send the answer to me, please talk it over to with your wife. বলছে আমাকে উত্তর দিতে হবে না, নিজের স্ত্রীর সাথে আলোচনা করুন। তার মানে এখানে তিনি বলতে চাইছেন কি, যেহেতু আমি ওয়্যারলেসে আছি, যুক্তি করুন। ওয়াইফ মানে কি? ইয়োর পার্টনার। তার মানে কাল্টিভেট দিস হ্যাবিট অফ থিঙ্কিং ইভেন অ্যাট ইয়োর হোম। বাড়ি এলাম, চুপচাপ ফোন স্ক্রল করলাম, এখন তো আর মানুষ বই পড়ে না, ফোন স্ক্রল করে, ঘুমিয়ে পড়লাম, এটা জীবন নয়। আর ওয়াইফ মানে ফ্যামিলি রেসপন্সিবিলিটি, চিলড্রেন, তা কিন্তু নয়। টেক ইউর পার্টনার অ্যাজ আ পার্টনার অফ ডিসকাশন, ঠিক আছে? নিজের পরিবারে সেই ভাবনা চিন্তার আবহটা তৈরি করুন। যেভাবে কথায় আছে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, সেইভাবেই ভাবনাগুলো শুড বিগিন অ্যাট হোম, এই থটসগুলো শুড বিগিন অ্যাট হোম। তবেই পরিবারের চিন্তা বদলাবে, পরিবারের চিন্তা বদলালে পাড়ার চিন্তা বদলাবে, এবং একদিন এ করেই দেশ এবং সমাজের চিন্তা বদলাবে। তাহলে একটা ভীষণ এনলাইটনিং এসে ফ্রিডম। আজকের ক্লাসের মধ্যে দিয়ে ফ্রিডম এই এসেটা কমপ্লিট করলাম। যদি তোমাদের ফ্রিডমের এই আজকের ক্লাসটা ভালো লেগে থাকে বা ফ্রিডম সিরিজের সম্পূর্ণ ক্লাস ভালো লেগে থাকে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করো, লাইক এবং কমেন্ট করো। SLSTর জন্য আমি ভিডিওস করছি, যদি তোমাদের সেই ভিডিওসগুলো ভালো লেগে থাকে এবং তোমরা কি কি ক্লাস করতে চাও সেগুলোকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। সঙ্গে থাকবে।